হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায়, যেমন বর্তমানে যেটা চলছে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, আপার প্রাইমারি, রেলের এবং পুলিশের যে কোনো রকম বা এসএসসি আমাদের যেগুলো সেন্ট্রালের চাকরি আছে সে সমস্ত চাকরি অঙ্ক অবশ্যই থাকে। অঙ্কের বেশ কিছু নাম্বার থাকে, যেরকম গ্রুপ সিতে আমাদের 15 নম্বর, গ্রুপ ডিতে 15 নম্বর আছে। তারপরে আপার প্রাইমারিতে 30 নম্বরের অঙ্ক থাকবে, প্রাইমারিতে মোটামুটি 30 নম্বরের অঙ্ক থাকবে। এরকম রেলের চাকরিতেও আছে, ঠিক আছে। তো এখানে আমাদের অঙ্কটা খুবই জরুরি। তো অঙ্কের একটা বিশেষ যেটা আমাদের থাকে সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, সেটা প্রতি ক্ষেত্রেই থাকে এবং প্রতি ক্ষেত্রে এখান থেকে অঙ্ক অবশ্যই আসে। তো সেটা আমরা আজকে ডিটেইলসে একদম গোড়া থেকে শুরু করে ছোট একদম ধরে ধরে আমরা প্রথমে বিষয়টা জানবো ডিটেলসে, তারপরে আমরা অঙ্ক শুরু করব। সংখ্যাতত্ত্ব নিয়ে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আমার মনে হয় তোমাদের যে কোনো রকম এই টপিকের উপরে যে কোনো রকম অঙ্ক তোমরা করতে পারবে, তোমাদের বেসিক ধারণাটা অবশ্যই তৈরি হবে। তো দেখো, প্রথমে আমরা যেটা জানি, ছোটোবেলায় আমরা শিখেছি যে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। এই যে আমরা 1 2 3 4 1 2 3 4 5 6 এই নাম্বারগুলো আমরা যে ছোটোবেলা থেকে শিখেছি, এই নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কী বলা হয়? স্বাভাবিক সংখ্যা, বা ইংরেজি থেকে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কোত্থেকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে সারা জীবন যদি আমি লিখে যাই শেষ হবে না। 100 1000 10,000 1 কোটি 100 কোটি লিখে শেষ করা যাবে না। তাহলে আমাদের যদি বলে যে স্বাভাবিক সংখ্যা কতগুলো আছে, স্বাভাবিক সংখ্যা অসংখ্য। আর যদি বলে যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। বোঝা গেল? 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। বোঝা গেল? তারপরে আমরা চলে যাচ্ছি ধনাত্মক সংখ্যা। এই যে আমরা 1 2 3 4 এগুলো দিলাম, এগুলো সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা। সমস্ত ন্যাচারাল নাম্বারই আমাদের ধনাত্মক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 এগুলো সবই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। বোঝা গেল? এইবার ঋণাত্মক সংখ্যা কোনগুলা? এই যে এগুলোর সামনে যদি আমরা একটা মাইনাস নিয়ে নিই তাহলে সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। -1 -2 -3 -4 -5 এরকম চলতে থাকবে অসংখ্য। তাহলে ধনাত্মক সংখ্যাও অসংখ্যগুলো আছে, ঋণাত্মক সংখ্যাও অসংখ্যগুলো আছে, স্বাভাবিক সংখ্যাও অসংখ্য আছে, ঠিক আছে। এইবার চলে যাচ্ছে আমরা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বার। ধনাত্মক সংখ্যাকে বলা হয় পজিটিভ নাম্বার, ঋণাত্মক সংখ্যাকে বলা হয় নেগেটিভ নাম্বার। তাহলে দেখো, আমাদের স্বাভাবিক সংখ্যা যেগুলো ছিল তার সাথে যদি আমরা একটা সংখ্যা যেটা হচ্ছে 0, যেটা আমাদের ভারতেই আবিষ্কৃত হয়েছে, এই 0 যোগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে? অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। 0 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা, ঠিক আছে। অখণ্ড সংখ্যার সাথে মানে স্বাভাবিক সংখ্যার সাথে আমরা শূন্যও নিলাম, তাহলে আমাদের অখণ্ড সংখ্যা হয়ে গেল। এইবার চলে যাচ্ছে আমরা যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা। যুগ্ম মানে কি? আমরা যুগ্ম মানে জোড় সংখ্যা। যুগ্ম মানে জোড় সংখ্যা। ছোটোবেলা আমরা জানিয়েছি যে দুইটা মিলে জোড় হয়, 4টা মিলে জোড় হয়, এরকম করে জোড়। তাহলে জোড় সংখ্যা হবে আমাদের 2 4 6 8 10 12 14 এরকম চলতে থাকবে। তাহলে জোড় সংখ্যাও অসংখ্য সংখ্যা আছে। তাহলে সব থেকে ছোটো জোড় সংখ্যা কত? সব থেকে ছোটো জোড় সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে। এইবার অযুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা তো আমরা দেখলাম 2 4 6 8 10 12 14 16 20 এরকম করে জানলাম। এবার অযুগ্ম সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে 1 3 5 7 9 11 13 এরকম চলতে থাকবে। তাহলে অযুগ্ম সংখ্যায় সোজা ভাষায় বলা হয় বিজোড় সংখ্যা, আর এগুলো জোড় সংখ্যা। এইবার চলে যাচ্ছে আমরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, ভাগশেষ কিছু থেকে যাবে, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো দেখো, মৌলিক সংখ্যা 1 কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হচ্ছে 2, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তারপরে 3, তারপরে 4 হবে না, কারণ যে 4কে 2 দিয়ে ভাগ যায়। 5 হবে। 6 হবে না, কারণ যে 6কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে 6 হচ্ছে না। 7 হবে।
8 হবে না, কারণ 8কে 2 দিয়ে ভাগ যায়, 2 4 8, আর 4 দিয়ে ভাগ যায় 8, তাহলে হচ্ছে না। 9 হবে, 9ও হবে না, কারণ 3 3 9, তাহলে 9 হচ্ছে না। 10 তো হবেই না, সমস্ত জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যাগুলো কোনোটাই মৌলিক সংখ্যা হবে না, কেবলমাত্র এই 2 বাদ দিয়ে। ঠিক আছে, 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। 7-এর পরে তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে, তারপরে 13 হবে, 15 হবে কি, 15 হবে না, কারণ যে 15 5 দিয়ে ভাগ যাবে, তারপরে 16 হবে না, 17, 18 হবে না, 19, 21 হবে না, 7 3 21, 22 হবে না, 23 হবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত হচ্ছে, সব থেকে ছোটো মৌলিক সংখ্যা 2। এবার যদি বলে যে এক অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কত, এক অঙ্কের বড় মৌলিক সংখ্যা হচ্ছে 7। এবার যদি বলে যে 2 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত, 11। 2টা অঙ্ক আছে 1 আর 1, তাহলে 2 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 11। এবার যদি বলে যে 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কত, বড়, আমরা কি জানি যে 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত, 99, কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে 97। কত, 97, 9 আর 7 কত হয়, 9 16, এই 97কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97। বোঝা গেল মৌলিক সংখ্যা। এইবার চলে যাচ্ছে আমরা যৌগিক সংখ্যায়। যৌগিক সংখ্যা কি বলেছে, যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলা সংখ্যাকে ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে, ওই সংখ্যা এবং 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে। যেরকম মনে করো 4, 4কে 2 দিয়ে ভাগ যাবে, তারপরে মনে করো 5 হবে না, কারণ যেগুলো মৌলিক, তারপরে 6 হবে, 7 হবে না, 8 হবে, 10 হবে, তারপরে 9 লিখলাম তো 9ও হবে, কারণ 3 3 9, 10 হবে। মানে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। 12 13 হচ্ছে না, 14 15 হবে, 15 16 হবে, 17 হবে না, 18 হবে, 20 হবে, 21 হবে, এরকম চলতে থাকবে। এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। বোঝা গেল। তাহলে আমরা এখন পর্যন্ত কী কী জানলাম, এখন পর্যন্ত জানলাম আমরা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 থেকে শুরু, ধনাত্মক সংখ্যা এগুলা, ঋণাত্মক সংখ্যা হচ্ছে মাইনাস দিলাম, অখণ্ড সংখ্যা হচ্ছে কি বা পূর্ণ সংখ্যা 0 1 2 3 6, এরকম চলতে থাকবে। অযুগ্ম সংখ্যা হচ্ছে, যুগ্ম সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা 2 4 6 8 10, অযুগ্ম সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা 1 3 5 7 9, মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 3 5 7 11, এরকম। আর যৌগিক সংখ্যা হচ্ছে 4 6 8 9, এগুলা যৌগিক সংখ্যা। মানে এবার জোড় সংখ্যা ভাবো না তোমরা, যৌগিক সংখ্যা মানে যেগুলো সংখ্যাকে ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা, 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। চলে যাচ্ছি এইবার আমরা একদম ভগ্নাংশে। ভগ্নাংশ কি, ভগ্নাংশে উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচে যেটা থাকে এটা হচ্ছে হর। মনে করো 1/2, এটাকে বলা হয় ভগ্নাংশ। মনে করো 7/5, এটা বলা হয় ভগ্নাংশ। মনে করো 1/2/5, এটাকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশ হচ্ছে 3 প্রকারের। কয় প্রকারের, 3 প্রকারের। ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এই লিখলাম মনে করো ভগ্নাংশ, যেটার ভাগ হচ্ছে 3টা। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা, এই যে লবটা উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব। লব যদি ছোট হয় হরের থেকে তাহলে তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। মনে করো 1/2 এখানে লিখেছি, এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরকম আরও লিখতে পারি, মনে করো 5/7, 9/11, 100/105, উপরে ছোট নিচে বড়, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল। এবার অপ্রকৃত ভগ্নাংশ তার উল্টা, উপরে বড় নিচে ছোট। যেরকম লিখেছি আমরা 7/5, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, 7/5। এরকম তোমরা আরও লিখতে পারো, মনে করো 5/3 লিখলে, 100/14 লিখলে, 98/31 লিখলে, মানে উপরে বড় আর নিচে ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে এবার মিশ্র ভগ্নাংশের আগে লেখা যায়। কীরকম করে, যে মনে করো এখানে আমাদের আছে 7/5, এটাকে লিখতে হবে এরকম। 5 দিয়ে আমরা যদি 7কে ভাগ করি, 7, 5 × 5 2, এই যে আমাদের ভাগফল হলো এটা। এই 7/5টাকেই আমরা এইভাবে লিখতে পারি, 1 পূর্ণ, উপরে 2 নিচে 5, এটাই হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। সমস্ত অপ্রকৃত ভগ্নাংশকে কি মিশ্র ভগ্নাংশের আকারে লেখা যায়। ঠিক আছে, এই মিশ্র ভগ্নাংশগুলো এরকম আকারে থাকে, 2 পূর্ণ,
3/4, 7×1/8, 99×3/5, এরকম আর কি। বুঝে গেল? তাহলে ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করা যায়, মিশ্র ভগ্নাংশ থেকে আবার অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। করছি আমরা, যেরকম আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করলাম, এবার মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব। কীভাবে করব? মনে করো এরকম আছে 2/3/5, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কী করতে হবে? এই যে নিচে যা আছে তাই 5 আর 2 গুণ করতে হবে, 5 × 10 যোগ করতে হবে 3, 5 × 10 আর 3 13, এইটা আর এটা গুণ করতে হবে আর এটা যোগ করতে হবে। এরকম যদি থাকে 1/3/7, তাহলে কী হবে বলো তো? নিচে 7, 7 × 7 আর 3 10। যদি এরকম থাকে যে 4/8/3, তাহলে কত হবে? নিচে 8 থাকলো, 8 × 4 = 32 আর 3 যোগ করতে হবে, 33 × 4 = 35। তাহলে এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এটা অপ্রকৃত, এটা মিশ্র, এটা মিশ্র, এটা অপ্রকৃত। বুঝা গেল? তাহলে ভগ্নাংশ আমরা 3 প্রকার পেয়ে গেলাম। এইবার আমরা জানবো মিশ্র ভগ্নাংশের পরে অন্যন্যক। অন্যন্যক কী জিনিস? অন্যন্যক সহজ জিনিস। অন্যন্যক হচ্ছে, মনে করো 5 আছে, 5-এর অন্যন্যক হচ্ছে 1/5, 7-এর অন্যন্যক হচ্ছে 1/7, x-এর অন্যন্যক 1/x, 100-এর অন্যন্যক হচ্ছে 1/100। সহজ না? এরপরে আমরা জানবো যে পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। বর্গ মানে কি? বর্গ মানে কি? মনে করো 5 আছে, 5-এর বর্গ হচ্ছে 5 × 5 25, এটাকে এইভাবে লেখা যায় 5-এর স্কোয়ার, ইংরেজিতে স্কোয়ার বলে। 5-এর বর্গ, 5 × 5 × 5 25। এবার যদি বলি আমি 7-এর বর্গ, 7 স্কোয়ার, 7 × 7, 7 × 7 49। তাহলে এইগুলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। মনে করো 1-এর স্কোয়ার হচ্ছে 1 × 1 = 1, একটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারি। 2-এর স্কোয়ার হচ্ছে 2 × 2 = 4, তাহলে 4টা পূর্ণবর্গ হয়ে গেল। 3-এর স্কোয়ার মানে 3 × 3 9, 4-এর স্কোয়ার মানে 4 × 4 16, 5-এর স্কোয়ার মানে 5 × 5 25, 6-এর স্কোয়ার মানে 6 × 6 36, 7-এর স্কোয়ার মানে 7 × 7 49, 8-এর স্কোয়ার মানে 8 × 8 8 64, 9-এর স্কোয়ার মানে 9 × 9 81, 10-এর স্কোয়ার মানে 10 × 10 100, 11-এর স্কোয়ার মানে 11 × 11 121, 12-এর স্কোয়ার মানে 12 × 12 144, এরকম চলতে থাকবে। তাহলে 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4ও পূর্ণবর্গ, 9ও পূর্ণবর্গ, 16, এগুলো সবগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল? পূর্ণবর্গ সংখ্যা কী জিনিস? এবার চলে যাচ্ছে আমরা বর্গমূলে। বর্গমূল হচ্ছে কি? পূর্ণবর্গের উল্টা, বর্গমূল। মনে করো বর্গমূল, এই বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা ইংরেজি থেকে বলা হয় রুট ওভার, বাংলায় বলা হয় বর্গমূল। এটা মানে কি? যেরকম পূর্ণবর্গ সংখ্যা আমরা পেলাম যে বর্গ মানে কি? একটা সংখ্যা দুবার গুণ করতে হবে। আর বর্গমূলের ক্ষেত্রে কি? যে এই রুটের ভিতরে যদি দুইটা জিনিস একই থাকে, মনে করো 5 × 5 থাকে, তাহলে এই বর্গমূল, এর বর্গমূল কত হবে? 5। বুঝা গেল? রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকলে একটা বাইরে আসবে, গুণ আকারে কিন্তু, যোগ আকারে না। এইবার মনে করো এই যে সংখ্যাগুলা √4 যদি করি, তাহলে কী লেখা যাবে? 2 × 2 = 2 হয়ে গেল। এই √9 যদি লিখি, 3 × 3 বাইরে আসবে 3। যদি 25 লিখি, √5 × 5, তাহলে কত হবে? বাইরে আসবে 5। √এর ভিতরে দুইটা একই সংখ্যা থাকলে, গুণ আকারের সংখ্যা থাকলে একটা বাইরে আসবে। এটাই হচ্ছে বর্গমূল। বোঝা গেছে? এইবার চলে যাচ্ছে আমরা ঘনমূলে। ঘন ঠিক একই রকম, যেরকম বর্গমূলের ক্ষেত্রে ঘনমূলটাকে এরকম লেখা হয়, এটাই এখানে খালি 3 দেওয়া হয়। বোঝা গেল? এই ঘনমূলের ভিতরে যদি একই সংখ্যা 3 বার গুণ আকারে থাকে, তাহলে একটি বাইরে আসবে। মনে করো লিখলাম আমি 2 × 2 × 2, এটা মানে বাইরে আসবে 2। এটাকে কীভাবে লেখা যায়? এটা সমান কিউব রুট অফ 1 2 3, 2 × 4 4 × 8, তাহলে কিউব রুট অফ বা ঘনমূল 8-এর ঘনমূল হচ্ছে 2। বোঝা গেল? এইবার যদি এরকম থাকে, মনে করো 27, 27-এর ঘনমূল আমি যদি বার করি, এটা মানে লেখা যায়
27 3 গুণ 3 গুণ 3 3 3 9 9 3 27, তাহলে 3টা আছে, তাহলে বাইরে আসবে একটা 3। বোঝা গেল? এবার যদি এরকম সংখ্যা থাকে যে মনে করো যে কিউব রুট অফ 25 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কিউব রুট অফ 5 গুণ 5, তাই না? তাহলে 3টা আছে কি? 3টা নাই, 2টা আছে। 3টা থাকলে আমরা 3টা বাইরে লিখতাম, যেহেতু 2টা আছে তাহলে বাইরে আমরা কিছু লিখতে পারবো না, আমরা এইভাবেই রেখে দিই কিউব রুট অফ 25। বুঝা গেছো? এইবার যদি এরকম থাকতো যে কিউব রুট অফ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2 আছে, তাহলে আমরা কি লিখতাম? কিউব রুট অফ এই যে 1টা 2টা 3টা আছে না, তাহলে 3টার জন্য একটা বাইরে 2 চলে যাবে, এই 2টা বাইরে গেল আর একটা 2 থাকছে, তার মানে 2 কিউব রুট অফ 2 এরকম থেকে যাবে। বুঝা গেছে? তাহলে এটা বলা হয় ঘনমূল। এবার চলে যাচ্ছি আমরা অঙ্কে। 1 নম্বর অঙ্ক, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 999, 997, 961, 964। তো দেখো আমরা কি জানি যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তো এবার পূর্ণবর্গ করার জন্য বর্গমূল করার চেষ্টা করছি। বর্গমূল আমাদের জোড়ায় জোড়া নিতে হবে, এই জোড়া এদিকে নাই, একাই থাকলো। তো দেখো 3 3 9 থাকছে কত? 99। 3-এর ডবল নিতে হবে আমাদের কত? 6। এইবার 1 দিয়ে গেলে 1, 2 দিয়ে যাবে কি 2, এখানে 2 নিতে হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 না হবে না, তাহলে 1 নিতে হবে। 1 1 1, 1 6 6 61, তাহলে 8 3 38 বেশি হয়ে যাচ্ছে। এবার যদি 38 কম থাকতো তাহলে আমাদের পূর্ণবর্গ হয়ে যেত, তাই না? তাহলে এখান থেকে আমরা 38 বিয়োগ করব, 999 থেকে 38 বিয়োগ করি, কত হচ্ছে? 1 6 9, 961 হবে পূর্ণবর্গ। কারণ দেখো যদি এখানে 61 থাকতো তাহলে মিলে যেত, তাহলে 31 হয়ে যেত বর্গমূল, ঠিক আছে? কিন্তু আমাদের 38 বেশি হয়ে যাচ্ছে, এই 38টা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 961 এটা হবে পূর্ণবর্গ। আর এর বর্গমূল কত হবে? এটা বর্গমূল হবে 31, এই যে 31। বুঝা গেল? তাহলে সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী বলেছে? যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো এখানে 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে 1000, 1024, 9999, 1064। তো আমরা নিচ্ছে দেখো 1000টাই নিচ্ছি, ক্ষুদ্রতম যেটা আছে, আমরা পূর্ণবর্গ করব, জোড়ায় জোড়ায় নিতে হবে। 3 3 9, 3 3 9, 1 100। এইবার 3-এর ডবল কত? 6। 2 নিলে হবে কি 2। আচ্ছা 1 যদি নিই তাহলে কত হচ্ছে? 61 হবে। 2 নিলে হবে না, 1ই নিচ্ছি। 1 1 1, 1 1 1, 6 1 6, তাহলে কত হচ্ছে আমাদের? 9, এদিকে 39। তাহলে দেখো 31 হচ্ছে আমাদের এখানে, এখানে 31-এর জায়গায় যদি আমরা 32 করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 32 করতে গেলে আমাদের কী করতে হবে? এই 32 এটাই হবে পূর্ণবর্গ সংখ্যা, এই 32 × 32-এর স্কোয়ার করে নিই, কত হয়? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9, 4 6 12, 12 2, হাতে 1 10, 1024। এটাই হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যার বর্গমূল হবে কত? 32। তাহলে এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে? যে পরপর 2টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল 12, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর 2টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল হচ্ছে 12, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 2টি পরপর সংখ্যা মনে করছি এক্স, আর তারপর এটা কত হবে? x + 1, তাই না? x + x × x + 1 সমান কত দেওয়া আছে? 12, তাই তো? সিম্পলি আমরা এটা যদি করি এখান থেকে এক্সের মানটা 12 হবে, কিন্তু আমরা এত কিছু করবোই না, আমাদের গুণফল 12 দেওয়া আছে, তাহলে আমি জানি 3 × 4, 3 4 12, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? 3। অন্য কিছু পরপর সংখ্যা দিয়ে গুণ করে 12 হবে না, 6 দুগুণে 12 পরপর হচ্ছে না, তাহলে 3 4 12, ক্ষুদ্রতম সংখ্যা 3, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? এবার এইভাবে যদি করি তাও আমি করে দিচ্ছি, যখন এই 12-র জায়গা অনেক বড় থাকবে তখন তোমাদের কীভাবে করবে শিখিয়ে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই। গুণ করি তাহলে কী হবে? x স্কোয়ার, আর এখানে x = 12, x স্কোয়ার + x - 12 = 0। তাহলে এখান থেকে কী হবে? x স্কোয়ার 12টায় কী লেখা যায়? 4 3 12, 4x - 3x আমরা মিডিল টার্ম করব, x কমন x + 4, 3 কমন x + 4 = 0, x + 4 x - 3 = 0। তাহলে কত হচ্ছে? x + 4
সমান সমান 0, এক্স মাইনাস 3 সমান সমান 0। এখানে এক্স হচ্ছে -4 আর এক্স হচ্ছে 3। তাহলে আমাদের কী বলেছে ধনাত্মক, তাহলে এটা হবেই না, এটা হবে x3। এত কিছু করার দরকার নাই, 3 4 12 সহজেই হয়ে যাবে, 4 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 3 নম্বর হলো। চলে যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে, 4 নম্বর অঙ্কে। 3 নম্বরের পরে 4 নম্বর। 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে একটি সংখ্যা ও তার অন্যান্যকের যোগফল 13/6, সংখ্যা দুটি কী কী? একটি সংখ্যা আর তার অন্যান্যকের যোগফল। একটি সংখ্যা যদি এক্স হয়, তার অন্যান্যক হবে 1/x, এদের যোগফল কত হবে? এক্স প্লাস 1/x সমান সমান দেওয়া আছে কত? 13/6। তোমরা এটা এভাবেও করতে পারো বা এটা অপশন দিয়ে দেখেও করতে পারো, তোমাদের ওভাবেই সহজ হবে মনে হচ্ছে আমার, ঠিক আছে? তো আমি এভাবেই করছি, যেহেতু এভাবে এটা রুলস। তা দেখো কত হবে, লসেও কত হবে? x3² + 1 সমান সমান 13/6। এখান থেকে আমরা কী পাবো? 6x² + 6 × 13x, একদিকে নিয়ে আসছি 6x² - 13x + 6 সমান সমান 0। দেখো এখানে এক্সের মান আমাদের ভগ্নাংশই আসবে, তাহলে আমাদের মিডল টার্ম করে লাভ নেই। আমরা করছি, দেখো এক্সের মান কত হবে, আমরা কি জানি? এই সূত্রটা বলেছি, ax² + bx + c = 0। এক্স সমান সমান হচ্ছে -b ± √b² - 4ac/2a, এটা একটা সূত্র, তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এক্স কত হচ্ছে, এক্স সমান সমান -b, এটা a b c, -b মানে কত, মাইনাস মাইনাসে প্লাস 13 প্লাস মাইনাস √b² মানে 13 মাইনাস 13 মানে ওই এটাই হবে b² - 4ac, 4ac 6/2a, 2 × 6। আমার মনে হয় এত বড় করার দরকার নেই, এইভাবে অপশন দেখে করে ভালো হবে। তো যাই হোক, করছি যখন তো করি। 6 × 2 = 12, এখানে 13 প্লাস মাইনাস 13 কত হবে? 169, 6 6 36, 36 4 6 4 24, 2 4 3 12, 13 14, 144 কত হচ্ছে? 13 প্লাস মাইনাস বিয়োগ করলে হবে কত? 25/12, 13 প্লাস মাইনাস 5/12 প্লাস করি আগে। 13 আর 5 কত হয়? 18/12, তাহলে 6 দুগুণে 6 3 18, 6 দুগুণে 12, ঠিক আছে? আর মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হবে 13 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 8, 8/12, 4 দুগুণে 8, 4 3 12, 2/3, এই হয়ে গেল। তার মানে 3/2 আর 2/3, এগুলোই হচ্ছে উত্তর, ডি নাম্বারটা। বুঝা গেছে? তোমাদের এত কঠিন মনে হলে তোমরা কি করবে? অন্যান্যকের যোগফল এই দুটা যোগ করে দেখবে যেটা হচ্ছে কিনা, যেটা তোমাদের সহজ মনে হয়। এভাবে করলে আমার মনে হয় এভাবেই সহজ হবে। এটা অপশন চেক করে দেখবে কোনটা হচ্ছে। বুঝা গেল? তাহলে আমরা এভাবে করলাম, ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 5 নাম্বার, নিচের কোনটি ক্ষুদ্রতম? এগুলোর মধ্যে সব থেকে কোনটি ছোট? তো দেখো 1/2, 3/4, 7/8, 5/6, এদের মধ্যে সব থেকে ছোটো কোনটা? তোমরা কী করতে পারো? এগুলো লসেও করতে পারো, বা তোমরা ভাগ্য যদি করো তাও হবে, তোমাদের যেটা ঠিক মনে হয়, সহজ যেটা মনে হয়। ঠিক আছে, আমরা লসেও করছি 2 4 8 6, 2 4 8 6 লসেও, 2 1 2, 2 2 4, 2 4 8, 2 3 6, আবার 2 দিয়ে যাবে, 2 1 1, 2 2 4 3, 2 2 4, 4 2 8, 8 3 24, কত হচ্ছে লসগু? 24। তাহলে আমাদের কী করতে হবে? 1/2 ইন্টু 24 নিয়ে আসতে হবে, তাহলে 12 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তারপর কথা হচ্ছে 3/4, 3 দিয়ে গুণ করছি, তাহলে নিচে 24 চলে আসবে, 24 তো 6 4 24, 6 দিয়ে গুণ করতে হবে। 7/8, 3 দিয়ে গুণ করতে হবে, উপরে নিচে 3 দিয়ে। 5/6, 6 4 24, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল? নিচে 12, নিচে 24, উপরে 12, 24 18, 24 7 3 21, 24 5 20। আমাদের কী বলছে? কোনটি ক্ষুদ্রতম? সব থেকে ছোটো কোনটা? এটা আসছে এখান থেকে 1/2 থেকে, তাহলে এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? কিউব রুট অফ 1728 কত? তো আমাদের কিউব রুট ঘনমূল, এটাকে ভাঙাবো 1 7 2 8, 2 দিয়ে ভাঙাচ্ছি, 2 8 16, 1 12, 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2,
12 2 6 12 আর দিয়ে যাবে 2 কে 2 2 8 16 2 5 10 2 4 8 2 2 4 2 7 14 3 9 27 3 3 9 তাহলে কিউব রুট অফ 1728 সমান লিখতে পারি আমরা কিউব রুট অফ 1 2 3 4 5 6টা 2 আছে 1 2 3 4 5 6 ইন্টু 3 কটা আছে 3টা 1 2 3 আমরা একটু আগে কি জানলাম যে কিউব রুট মানে 3টা ভিতরে থাকলে একটা বাইরে আসবে তাহলে এই 3টা মিলে একটা বাইরে আসলো এই 3টা মিলে একটা বাইরে আসলো এই 3টা মিলে একটা বাইরে আসলো তাহলে কত হলো 2 2 4 4 3 12 উত্তর হচ্ছে আমাদের 12 7 নম্বর অঙ্ক 2029 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে করছি আমরা 2029 পূর্ণবর্গ করলে জোড়ায় জোড়ায় নিতে হয় বর্গমূল করলে তো কত হচ্ছে বলো তো 4 4 16 5 5 25 4 4 16 থাকছে কত 4 2 9 জোড়ায় নামলো তাহলে 4 এর ডবল কত নিচ্ছি আমরা 8 এইবার দেখো কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে 5 5 25 2 5 40 42 5 দিয়ে 85 ইন্টু 5 তাই তো 5 5 25 2 5 8 40 42 কত হচ্ছে 5 দিয়ে করলে হচ্ছে 425 থাকছে কত 4 এইবার আমাদের কি বলেছে যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে আমি যদি 4 আমাদের বেশি হয়ে যাচ্ছে 4 যদি আমরা বিয়োগ করতাম তাহলে আমাদের 45 পূর্ণবর্গ হতো কিন্তু আমাদের আরও যোগ করতে বলেছে তার মানে এর পরেরটা নিতে হবে 45 এর পরে কত 46 45 এর প্লাস 1 46 এই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা এর বর্গটা আমাদের বার করতে হবে 46 গুণন 46 ঠিক আছে তার কথা হচ্ছে 6 6 36 6 6 36 3 6 6 36 3 6 4 24 25 26 27 4 দিয়ে করলাম 6 4 24 হাতে 2 4 4 16 7 18 6 1 1 2 এটা হচ্ছে কার বর্গ 46 এর এখানে আমাদের 45 আছে তো এর সাথে কত যোগ করতে হবে কত কার সাথে 2029 সাথে তাহলে 2029টা আমরা বিয়োগ করে দিই এখানে কত হচ্ছে 9 10 11 12 13 14 15 16 17 সরি 16 7 হাতে 1 3 4 5 6 7 8 9 10 11 8 হাতে 1 0 ব্যাস তাহলে 87 যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা পূর্ণবর্গ হবে কত 87 দুই নম্বরটা আমাদের সঠিক উত্তর চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে 8 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে একটি সংখ্যা অপরটির 5 গুণ অপেক্ষা 2 বেশি সংখ্যা দুটির সমষ্টি 122 সংখ্যা দুটির বিয়োগফল কত কি বলছে যে একটি সংখ্যা অপরটির 5 গুণ অপেক্ষা 2 বেশি বাহ সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে আমরা কি ধরি একটি সংখ্যা সমান সমান x তাহলে অপর সংখ্যা কত অপর সংখ্যা বলছে কি একটি সংখ্যা অপর সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 2 বেশি তাহলে 5 গুণ অপেক্ষা 2 বেশি 5x + 2 এই দুটো সংখ্যা হয়ে গেল সংখ্যা দুটির সমষ্টি আবার এত তার মানে এইটা যোগ এটা সমান সমান 122 তাহলে 5x + 2 + x সমান সমান 122 তাহলে কত হচ্ছে 6x সমান 122 বিয়োগ 2 তাহলে 6x সমান সমান 120 এখান থেকে x বার করব 120 ভাগ 6 6 দুগুণে 12 20 তাহলে x কত পেলাম x পেয়ে গেলাম 20 তাহলে একটা সংখ্যা আমরা কত পেয়ে গেলাম 20 আর অপর সংখ্যাটা তাহলে কত হবে এটা তাহলে এটা সমান সমান এখানে 20 লিখে দিই আর এটা হচ্ছে 5 × 20 + 2 5 × 10 100 102 দুটো সংখ্যা পেয়ে গেলাম এবার বলছে সংখ্যা দুটির বিয়োগফল কত তাহলে 102 বিয়োগ 20 বিয়োগ করব কত হবে 82 বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর 9 নম্বর অঙ্ক একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 80 বেশি সংখ্যাটি কত তো আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি x তো এই সংখ্যাটির বর্গ মানে x² কি বলেছে যে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 80 বেশি মানে 2x
যোগ 80, এই তো। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বার করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 80 সমান সমান 0। এখানে আমরা যদি মিডিল টার্ম করি 80 80 10 8 80, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 8x মাইনাস 80 সমান সমান 0, মিডিল টার্ম। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এক্স ক নিলাম, তাহলে এক্স মাইনাস 10, এখান থেকে 8 ক নিলাম, এক্স মাইনাস 10 8 80 সমান সমান 0, তাহলে এক্স মাইনাস 10 ক নিলাম, থাকছে কত এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। তার মানে এক্স হচ্ছে 10, এক্স হচ্ছে মাইনাস 8। তো কী বলছে যে সংখ্যাটি কত, সংখ্যা তো এখানে মাইনাস হবে না, আমাদের ধনাত্মক কী হবে, তাহলে এক্স হচ্ছে 80 সরি 10। একটি সংখ্যার বর্গ ওই সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 80, সংখ্যাটি কত, তাহলে একটি সংখ্যা আমরা পেলাম 10, আর অপর সংখ্যা ওই একটাই তো সংখ্যা 10। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো তো, 10 নম্বর অঙ্ক দেওয়া আছে যে রুট এত সমান সমান কত। এটা আমাদের কী করতে হবে, দেখো এই রুট থাকলো, 2 মাইনাস রুট 3 আছে না, এর অন্য 2 মাইনাস রুট 3 অন্য হচ্ছে 2 প্লাস রুট 3, এটা দিয়ে উপর নিচে গুণ করব, ঠিক আছে। 2 প্লাস রুট 3 আছে, 2 মাইনাস রুট 3, তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে এই প্লাস রুট 3 দিয়ে গুণ করলাম, আর এখানে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এখানে উপরে স্কোয়ার হয়ে যাবে, 2 প্লাস রুট 3 স্কোয়ার, আর নিচে এর কথা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো, রুট উপরে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার থাক, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 3 এর স্কোয়ার রুট 3 এর স্কোয়ার মানে 3, তাহলে নিচে কত হচ্ছে 1, নিচে 1, তাহলে একটা রাখার দরকার নেই, রুট 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। এইবার দেখো স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে স্কোয়ার রুট কেটে গেল, 2 প্লাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3, এটাই হচ্ছে সি নাম্বারটা আমাদের উত্তর। 11 নম্বর অঙ্ক, কোনো সংখ্যা 739 দ্বারা ভাগ করলে 47 অবশিষ্ট থাকে, 19 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। কত দ্বারা ভাগ করছে, যে 779 দ্বারা যদি ভাগ করি তাহলে 47 অবশিষ্ট থাকে। তা আমরা দেখব এটা কি 19-এর উৎপাদক, যদি হয় তাহলে আমাদের একটা আলাদা কিছু ব্যাপার হবে। তাহলে 19 দিয়ে আগে ভাগ করে দেখছি যে 700 এটা ভাগ যাচ্ছে কিনা। 4 দিয়ে হবে না, 4 দিয়ে হবে কি, হবে মনে হয়। 9 4 36, 3 4 4 5 6 7, হ্যাঁ 1 19 1। তাহলে দেখো এই যে 779টা আছে, এটাকে আমরা লিখতে পারি 19 গুণন 41। তাহলে 19 দিয়ে ভাগ করলে অবশ্যই এ যেটা ভাগ যাবে সেই সমস্তগুলাই 19, এই এটা দিয়ে যেটা ভাগ যাবে সেটা অবশ্যই 19 দিয়ে ভাগ যাবে। ভাগ গেল, ভাগ যাওয়ার পরে অবশিষ্ট থাকছে কত, 47। তাহলে এই 47টাকে আমরা 19 দিয়ে ভাগ করে দেখব যে কত অবশিষ্ট থাকছে। 2 দিয়ে গুণ করছি, 9 দুগুণে 18, হাতে 1 8 30, থাকছে কত 9। তাহলে কত অবশিষ্ট থাকবে, 9 অবশিষ্ট থাকবে, বোঝা গেল। এই হচ্ছে ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমার নেক্সটে 12 নম্বর। 12 নম্বর কী বলছে, যে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ ও অবশিষ্টের 5 গুণ, অবশিষ্ট 48, ভাজ্য কত। দেখো আমরা লিখছি আগে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। কী দেওয়া আছে, যে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ, ভাগফলের 12 গুণ, 12 গুণন ভাগফল, এর ভাগফলটা আমি এখন জানি না কত। আচ্ছা, ও অবশিষ্টের 5 গুণ, কার 5 গুণ, ভাগফলের 12 গুণ এবং অবশিষ্টের 5 গুণ, অবশিষ্ট 48 আছে, অবশিষ্ট 48 আছে, ঠিক আছে, অবশিষ্ট 48। তাহলে ভাজ্য কত, ভাজক সমান সমান কত দেওয়া আছে, 12 গুণন ভাগফল। আবার কী দেওয়া আছে, যে 5 গুণন অবশিষ্ট, কার, অবশিষ্টের 5 গুণ, তাহলে অবশিষ্ট কত 48, 5 গুণ 48। তাহলে এখান থেকে আমরা ভাগফলটা পেয়ে যাবো, বোঝা গেল। তাহলে চলে যাচ্ছে দেখো এখান থেকে
এখান থেকে আমরা পাচ্ছি ভাগফল সমান সমান 5 গুণন 48 ভাগ 12, 12 4 48, 5 4 20, তাহলে ভাগফলটা কত পেয়ে গেলাম 20। তাহলে এটা গুণ করলে এবার ভাজকও পেয়ে যাবো। 48 আর 5 গুণ করলে 5 8 40 হাতে 4, 5 4 20, 21 22 23 24, 240, তাহলে সবগুলো পেয়ে গেলাম। আর ভাজ্য সমান সমান কী জানি আমরা? ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এর ভাজক কত? ভাজক 12 হয়ে গেল আমাদের 240, আচ্ছা 240, ভাগফল 40, ভাগশেষ 48, এগুলো আমাদের গুণ করতে হবে। করেছি দেখো, তাহলে এখান থেকে হবে আমাদের ভাজ্য সমান সমান ভাজকের জায়গায় লিখছি 240, ভাগফলের জায়গায় লিখছি 20, ভাগশেষের জায়গায় লিখছি 48, গুণ করি, দুটা শূন্য হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 যোগ 48, তাহলে কত হলো? 48 48, 4848, 4848, এই বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 13 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা 16, 21, 28 দ্বারা ভাগ করলে 13, 18, 25 অবশিষ্ট থাকবে? তো আমরা কি করছি? এদের লসাগু বের করছি। 16, 21, 28, 2 দিয়ে যাবে, এটা যাবে না, এ দুটো যাবে, 2, 8 দুগুণে 16, 21 থাক, 14 দুগুণে 28, আবার 2 দিয়ে যাবে, 2, 4, 21 থাক, 2 সাথে 14, আবার 7 দিয়ে যাবে, 4 থেকে হলো 7 3 21, 27, আর যাবে? আর যাবে না। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে বলো তো? 2 দুগুণে 4, 7 4 28, 28 গুণন 4 3 12, তাই তো? 12 দিয়ে গুণ করছি, 12 12 96, 9, 12 2 24, 25 26 27 28 29 30 31 32 33, তাহলে 3 3 6, কত? 336। এইবার 16 দিয়ে যদি 336কে ভাগ করে তাহলে ভাগশেষ কত হবে? যেহেতু লসাগু বার করলাম, ভাগশেষ হবে 0। 21 দিয়ে ভাগ করলে কত হবে? 0 হবে। 28 দিয়ে ভাগ করলে 0 হবে। কিন্তু আমাদের অবশিষ্ট কত চাই? 16 দিয়ে ভাগ করলে 13, এই দেখো 16 দিয়ে ভাগ করলে কত? 13, 21 দিয়ে ভাগ করলে 18, আবার 28 দিয়ে ভাগ করলে 25। এবার লক্ষ্য করো তো এদের মধ্যে পার্থক্য কত? 3 না? প্রতিটা ক্ষেত্রে দেখো 18 19 20 21 3 3, প্রতিটা ক্ষেত্রে 3 পার্থক্য। তাহলে আমি এই যে আমাদের 336 লসাগু হলো, এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে বলো তো? 333। এইবার 333কে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে? 16 336কে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকতো, 16 দিয়ে যদি 336কে ভাগ করতাম অবশিষ্ট থাকতো 0। 3 মাইনাস করেছি, তাহলে ভাগ কত অবশিষ্ট কত থাকবে? 16 - 3, তার মানে 13। ঠিক একই রকমভাবে 21 দিয়ে যদি আমি এটাকে ভাগ করতাম তাহলে অবশিষ্ট কত থাকতো? 0। কিন্তু আমি 3 মাইনাস করেছি, তাহলে বা অবশিষ্ট কত থাকবে? 21 বিয়োগ 3, তার মানে 18। ঠিক একই রকমভাবে 28 দিয়ে ভাগ করলে 336কে 0 অবশিষ্ট থাকতো, কিন্তু আমি 3 মাইনাস করেছি এটা থেকে, তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 28 বিয়োগ 3, 25। তাহলে উত্তর হচ্ছে আমাদের 333। বোঝা গেল? সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে, যেটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর কী দেওয়া আছে? যে দুটি সংখ্যার অন্তর 5, তাদের বর্গের অন্তর 135, সংখ্যা দুটির যোগফল কত? আমরা দুটো সংখ্যা ধরছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সংখ্যা দুটির অন্তর এক্স মাইনাস ওয়াই 5, তাদের বর্গের অন্তর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 135, সংখ্যা দুটির যোগফল এক্স প্লাস ওয়াই কত? আমরা কি জানি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায়? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, 135। এক্স মাইনাস ওয়াই এর মান কত? 5, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 5 ইকুয়ালস টু 135। এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বার হবে। এক্স প্লাস ওয়াই কত হবে? 135 ভাগ 5, 5 দুগুণে 10, 5 সাথে 35, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে? 27। সংখ্যা দুটির যোগফল 27। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 15 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 29, তাদের বর্গের অন্তর 145, সংখ্যা দুটির অন্তর কত? তো আমরা দুটো সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, ঠিক আছে? তো দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই সমান সমান 29, তাদের বর্গের অন্তর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 145।
আমাদের সংখ্যা দুটির অন্তর বার করতে বলেছে। যোগফল এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স মাইনাস ওয়াই কত সেটা বার করতে বলেছে, তাই তো। তো আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটু আগে করলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 145। এক্স প্লাস ওয়াই হচ্ছে 29 ইন্টু এক্স মাইনাস ওয়াই 145। এখান থেকে এক্স মাইনাস ওয়াই কত হবে 145 ভাগ 29 কত হবে 5 হবে না, 29 ইন্টু 5, 9 5 45, 4 5 10 11 12 13 14, হ্যাঁ 5 হচ্ছে। তাহলে সংখ্যা দুটির অন্তর এক্স মাইনাস ওয়াই সমান 5, এই হচ্ছে সংখ্যা দুটির অন্তর 5। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, আমাদের 16 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 35। সংখ্যা দুটির কী কী, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক সংখ্যা মানে কি, একটা সংখ্যা এক্স হলে তারপর ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, এদের বর্গের অন্তর এটা বড়, তার মানে এক্স প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 35। সংখ্যা দুটি বার করতে বলেছে। তো দেখো আমরা করতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী করা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না, এক্স প্লাস 1 মাইনাস ইকুয়ালস টু 35। তাহলে কত হলো 2x প্লাস 1 সমান 35, তাই না। তাহলে এখান থেকে 2x কত হবে, তাহলে x কত হচ্ছে 17। আমাদের কি বলছে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে এক x হলো 17, তারপর কত, তাহলে 17 আর 18। 17 নম্বর অঙ্ক, 24 সংখ্যাটিকে এমনভাবে দুভাগে ভাগ করো, প্রথম ভাগের 7 গুণের সাথে দ্বিতীয় ভাগের 5 গুণ যোগ করলে 146 হয়। প্রথম ভাগ কত। দেখো 24 সংখ্যাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, কি বলেছে যে প্রথম ভাগের এমনভাবে ভাগ করো, দুভাগে ভাগ করো, প্রথম ভাগের 7 গুণের সাথে দ্বিতীয় ভাগের 5 গুণের যোগ করলে 146 হয়। তো আমরা ধরছি, দেখো একটা সংখ্যা হচ্ছে প্রথম এক্স আর ওয়াই, এই দুটার যোগফল কত, যেহেতু এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে 24, তাই না। এমনভাবে ভাগ করো যাতে প্রথম ভাগের 7 গুণ এক্স 7x গুণের সাথে দ্বিতীয় ভাগের 5 গুণ যোগ দ্বিতীয় ভাগ হচ্ছে ওয়াই 5 গুণ 5y যোগ করলে যোগফল 146, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান বসাই দিই। ওয়াই কত হবে, ওয়াই সমান সমান 24 মাইনাস এক্স, তাই না। তাহলে এখান থেকে আমরা 7x প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান বসাচ্ছি 24 মাইনাস এক্স ইকুয়ালস টু 146। 7x প্লাস 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 4 20, 2 5 10 12, 120 মাইনাস 5x সমান সমান 146। তাহলে 7x মাইনাস 5x 2x প্লাস 120 ইকুয়ালস টু 146। তাহলে 2x কত 146 বিয়োগ 120 সমান সমান 26। তাহলে x কত হবে 26 ভাগ 2 সমান সমান 13। তাহলে x হলো 13, x 13 আর y কত, y 24 মাইনাস 13, 24 মাইনাস x, হ্যাঁ তাহলে কত হচ্ছে 11। তাহলে কত হচ্ছে যে প্রথম ভাগ আমরা 13, কত 13, দ্বিতীয় ভাগটা 11, এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা 18 নম্বর অঙ্কে। 18 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে কোন সংখ্যার 1/5 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। মনে করি সংখ্যাটা x, x এর 1/5 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, এই তো। তাহলে x/5 ইকুয়ালস টু এদিকে প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 5 প্লাস 5 সমান সমান 10। তাহলে x/5 সমান 10, তাহলে x কত হবে, x সমান 10 গুণ 5 50। তাহলে উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে যে কোন সংখ্যার 1/4 থেকে 1/3 অংশ বাদ দিলে 12 হয়। তো সংখ্যাটা ধরে নিচ্ছি আমরা x, এই সংখ্যার
1/4 মানে x/4 থেকে x/3 বাদ দিলে 12 হবে, এটাই তো। তাহলে শুরু করছি, দেখো 4 3 12, 3x 4 3 12 3x মাইনাস 4 কোন সংখ্যার এত থেকে এত অংশ বাদ দিলে 12 হয়, 3 4 4x সমান সমান 12। আচ্ছা, কত হচ্ছে -x/12 সমান সমান 12। তাহলে -x ইন্টু 12 ইন্টু 12 144। তাহলে x হয়ে গেল কত, -144। আমাদের x কত হলো 144। কোন সংখ্যার 1/4 থেকে এত অংশ বাদ দিলে তাহলে আমাদের উত্তর -144 হচ্ছে, এটাই উত্তর ঠিক হবে। এখানে প্লাস আছে, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে যে কোন সংখ্যা 3/4 অংশ থেকে 2/3 অংশ, কোন সংখ্যা 3/4 অংশ তার 2/3 অংশের চেয়ে এত বেশি। 3/4 অংশ 2/3 অংশের চেয়ে এত বেশি, এটা মানে এটা বড়। তাহলে এক্স ধরছি সংখ্যাটা, তার মানে 3/4x কার এত 2/3x এর চেয়ে কত বেশি, 5 বেশি, এটাই তো। তাহলে দেখো আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, 3x/4 মাইনাস 2x/3 = 5। আবার লসগু হচ্ছে আমাদের 4 3 12, 4 3 12 3 3 3 9x মাইনাস 3 4 4 2 8x সমান 5। তাহলে x/12 সমান 5। তাহলে x কত, x সমান 5 × 12, 12 5 60। এই ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 21 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি 10 করে বেড়ে অনুপাত হয় 5:7, সংখ্যা দুটি কত? তো দেখো অনুপাত দেওয়া আছে 3:5, তো আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি 3x আর এটা হচ্ছে 5x, ঠিক আছে। দুটাই 10 করে বেড়েছে, তার মানে সংখ্যাটা কত হয়েছে 3x + 10, আর একটা সংখ্যা হচ্ছে 5x + 10। এই নতুন অনুপাতটা দেওয়া আছে 5:7, তাই না? তাহলে এখান থেকে আমাদের 3x + 10 বাই 5x + 10 = 5/7। কোন রকম করছি 5 দিয়ে, 5 × 5x + 10 সমান 7 × 3x + 10, 25x + 5 × 10 = 50, 21x + 7 × 10 = 70, 25x মাইনাস এদিকে নিয়ে আসবো 21x সমান 70 - 50, 4x সমান 20, x সমান কত 20/4, 5। তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে 3x আর 5x, তার মানে 3x হচ্ছে 3 × 5 15, আর 5x হচ্ছে 5 × 5 25। সংখ্যা দুটি কত হচ্ছে 15 আর 25, 15 আর 25, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই নাম্বারটার উত্তর। চলে যাচ্ছি আমরা 22 নম্বর অঙ্ক। 22 নম্বরটা কী দেওয়া আছে যে কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে 40 কমে যায়? কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে 40 কমে যায়? তাহলে ধরি সংখ্যাটা হচ্ছে কত, সংখ্যাটা এক্সটাকে 6 দিয়ে ভাগ করছি, এক্স ভাগ 6 সমান কত হবে 40 কমে যাবে। এক্স ছিল, এখানে এক্স - 40, এটাই বলছে না, কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 40 কমে যায়, এইটাই তো। তাহলে এখান থেকে আমরা দেখো এক্স সমান কত হবে 6 × x - 40, এক্স সমান 6x - 6 4 24, 240। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, এটাকে এদিকে নিয়ে আসছি, এদিকে 240, 6x - x সমান 5x। তাহলে 5x সমান 240, x সমান কত 240 ভাগ 5, 5 4 20, 5 4 40, 48। সংখ্যাটা কত 48, 48 থেকে 6 দিয়ে ভাগ করলে কত কমে যাবে 40 কমে যাবে, ঠিক আছে। 23 নম্বর, তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 57, মাঝের সংখ্যাটি কত? দেখো ক্রমিক অযুগ্ম সংখ্যা মনে করছি এক্স হচ্ছে একটা সংখ্যা, তারপরে ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে কি 2 2 করে যোগ করতে হবে। যুগ্ম অযুগ্ম আমরা পড়লাম, অযুগ্ম সংখ্যা কোনগুলা? অযুগ্ম সংখ্যা হচ্ছে 1 3
5 7, তাহলে ক্রমিক মানে কি পরপর, তার মানে দেখো ক্রমিক ও যুগ্ম সংখ্যা হলে এক্সের সঙ্গে 2 যুক্ত x+2, তারপর হচ্ছে x+4, এই তিনটা হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। কি বলেছে যে তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 57, তাহলে এগুলো যোগফল হচ্ছে 57, x+2 x+4 = 57, 3x + 4 2 6 = 57, 3x = 57 - 6 51, x কত 51/3, 3 একে 3 21, 3 7 21 17, তাহলে x এর মান 17 এলাম। আমাদের কি আছে মাঝের সংখ্যাটি কত, মাঝের সংখ্যা এটা x+2, তাহলে 17 + 2 19, মাঝের সংখ্যাটা হচ্ছে 19, এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 24 নম্বর অঙ্ক। কি বলেছে যে তিনটি সংখ্যার অনুপাত 4:5:6 এবং তাদের গড় 25, বড় সংখ্যাটি কত? তার মানে সংখ্যা তিনটি ধরে নিব, 4x 5x 6x, এই তিনটা সংখ্যা হয়ে গেল। তাদের গড় আবার 25, গড় বার করতে গেলে কী করতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, 4x 5x + 6x ভাগ 3 সমান কত 25, এটাই তো। তাহলে কত হচ্ছে বলো তো, 6 4 10 15, 15x/3 = 25, 3 দিয়ে কাটা যাবে 3 5 15, তাহলে 5x = 25, x কত 25/5 5, তাহলে আমাদের কি বলেছে যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটা এটা, তাহলে বড় সংখ্যা হচ্ছে 6x, 6 5 30, বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 30, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের 24টা অঙ্ক এবং সংখ্যা তত্ত্বের উপরে আমাদের বেসিক ধারণা। আশা করছি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সহজ হয়েছে। এই বিষয়ের পরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই সমস্ত অঙ্ক নিয়ে আরও আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।